হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এখানে আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী বা যারা সরকারি কর্মচারী আপনারা আমাদের ভিডিও দেখছেন আপনাদেরও জানাই স্টাডি ইউনিয়ন ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও খুব ভালো করে আপনাদের চাকরি আপনারা করছেন। এখন আপনাদের মনে একটাই ডাউট হচ্ছে কি, সমস্ত সরকারি কর্মচারীদের যে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের ডিএ কবে দেবে, অ্যাডহক প্রমোশন নিয়ে কি আদৌ কোনো ঘোষণা হবে? তাছাড়া আরও বিভিন্ন যেমন এসএসএ সর্বশিক্ষা অভিযান টিচারের রেগুলারাইজেশন, এসটিজিটি নিয়োগ কবে হবে, কবে সুপ্রিম কোর্টের সেই কেস শেষ হবে, সব কিছু নিয়ে কিন্তু ত্রিপুরায় একটা কোশ্চেন মার্ক উঠে আছে। কেউই জানে না কবে সবগুলো হবে। ঠিক আছে, তারই মধ্যে আজ আছে মন্ত্রিসভার বৈঠক যেখানে ডিএ ঘোষণা হতে পারে, বিগ আপডেট অফ দ্য ডে। ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমরা এখানে বলবো। মনে রাখবে এখানে মন্ত্রিসভার বৈঠক যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেটে। সো এই বৈঠকের সাথে ত্রিপুরার কি রিলেশন আছে, সেই ডিএ দিলে ত্রিপুরার সাথে ফারাকটা কত হবে, কতটুকু ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে। চান্স আছে হোলির আগে একটা সুখবর দেবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, সবকিছু আমরা এখানে ডিসকাস করব। তাছাড়া 8th পে কমিশন সংক্রান্ত নতুন আপডেট, ত্রিপুরায় কবে ইমপ্লিমেন্ট হবে, ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ আন্দোলন, ঠিক আছে, তারপর বঞ্চনা, প্রমোশন, সবকিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যা যা লেটেস্ট আপডেট আছে। তাছাড়া তোমাদের সকল চাকুরি প্রত্যাশীদের জন্য আমরা এখানে টোটাল 5টা লেটেস্ট সরকারি ও প্রাইভেট চাকরির কথা বলে দেবো, যেগুলো বর্তমানে ত্রিপুরায় বসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেগুলোতে অনলাইনে আবেদন চলছে। ওভারঅল সমস্ত জব এক্সপিরিয়েন্স বা সরকারি কর্মচারীদের জন্য এই ভিডিওটা সুপার সুপার ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটস তোমরা পেয়ে যাবে বা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে সবাইকে এই আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, বা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চলুন শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত চাকরির আপডেটস রেগুলারলি লাগবে বা চাকরির প্রসেস সংক্রান্ত আপডেটস লাগবে বা চাকরির রেজাল্ট দিলে এডমিট কার্ড বেরোলে সব কিছু আপডেট তোমাদের টাইম টু টাইম লাগবে বা চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা আপনারা যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন এইভাবেই ডিএ সংক্রান্ত প্রমোশন সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের একদম লেটেস্ট কারেন্ট আপডেটস লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা এগুলো জয়েন করে রাখতে পারেন, ওখানেও আমরা সমস্ত আপডেট শেয়ার করে থাকি। ঠিক আছে, এখানে আমরা আপনি করে সম্বোধন করব সবাইকে, যাতে গ্রেটার ইন্টারেস্ট যাতে সার্ভ হয়। ঠিক আছে, আর আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, ওখানেও সব লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও আপলোড করি। সো ওখানেও আপনারা জয়েন করে রাখতে পারেন ফর টাইম টু টাইম নোটিফিকেশনস। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা চাকুরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা সুখবর। সমস্ত টিপিএসসি বা কোর্ট, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ ড্রাইভার গ্রুপ ডি, তারপর এসএসসি জিডি, সিএচএসএলএমটি স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, জেআরবিটি2, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ফরেস্টার, সব কিছু পরীক্ষা ত্রিপুরাতে যেগুলো বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে বা আগামী দিনে পরীক্ষা আসছে, সবগুলোর জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে কমন পড়বে এইরকম ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচাইতে প্রথম সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থ্রু দিস ভিডিও আমরা জানাতে চাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। এক নাম্বার হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিমও ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, সেটা এপ্রিল মাস 2026 থেকে চালু হবে। 2 নাম্বার 53% ডিএনএস অ্যালাউন্স হয়ে গেছে, সেটা এর মধ্যে মানে আজকে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে ঘোষণা হয়তো আজকের মধ্যে বা আগামী কালকের মধ্যেই হতে পারে। ঠিক আছে, সেটা 3 থেকে 4% মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে।
তাছাড়া নাম্বার 3 হচ্ছে আপনাদের যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপনারা আছেন, আপনাদের কিন্তু 8th পে কমিশনও কিন্তু সরকার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, সেটাও এপ্রিল 2026 থেকে কিন্তু লাগু হয়ে যাবে। বেতনের দিকে, আর্থিক দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু অনেক অনেক এগিয়ে, ওনাদের কাউকে কিছু বলতে হয় না, এমনিতেই গভর্নমেন্ট কিন্তু সব দিয়ে দেয়, ঠিক আছে। সেই জায়গায় ত্রিপুরা গভর্নমেন্টের সাথে, ত্রিপুরা সরকারি চাকরির সাথে যদি তুলনা করা হয়, সেখানে দেখা যায় বেসিক পেতেই কিন্তু অনেকটা ডিফারেন্স। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের অ্যাজ পার 7th পে কমিশন, ভালো করে আপনারা বুঝে রাখবেন, অ্যাজ পার 7th পে কমিশন মিনিমাম একজন এমটিএস এর স্যালারি হচ্ছে 18,000। হ্যাঁ, এমটিএস সেন্ট্রাল গভর্নমেন্টে গ্রুপ সি, সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো গ্রুপ ডি পোস্ট নেই। তেমনিভাবে ত্রিপুরা গভর্নমেন্টে একজন গ্রুপ ডি বা এমটিএস, জেআরবিটি এমটিএস, ওনাদের বেসিক হচ্ছে 16,000, ঠিক আছে। এখানে কিন্তু অনেকটাই কিন্তু ডিফারেন্স কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যায় পুরোপুরি 7th পেও কিন্তু ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হয়নি, জাস্ট লাইক দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সব সময় একটা আর্থিক বঞ্চনার শিকার হতে হচ্ছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের। এরই মাঝে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমাদের নজরে এসছে, যেখানে একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট ওনারা উল্লেখ করেছেন। ত্রিপুরা ইনফো, যেই রেপিউটেড অনলাইন ওয়েব পোর্টাল বা নিউজ পোর্টাল আছে ত্রিপুরার, সেখানে উঠে এসছে কি, আমরা অলরেডি কিছুদিন আগে বলেছিলাম 21শে মার্চে ত্রিপুরার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এইবার যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে মিটিংটা আগের বার যেটা হয়েছিল, কিছুদিন আগে যে উইন্টার সেশন গেছিল ত্রিপুরা অ্যাসেম্বলি, সেখানে বিরোধীদের থেকে দাবি উঠেছিল 3 দিন থেকে বাড়িয়ে মিনিমাম যাতে 5 দিন করা হয়, যাতে সবাই যাতে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তার জন্য হয়তো এবার বাজেট সেশনটা কিছুটা দিন বাড়ানো হতে পারে। আগের বার 3 দিন হয়েছিল, ঠিক আছে। এবার 10, 13 আর 15 হয়েছিল আগের বার, ঠিক আছে। তো এইবার হয়তো মানে 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ হয়েছিল, এইবার হয়তো 5 দিন হতে পারে, সেটা বিএসসি মিটিংয়ের পরে কিন্তু জানা যাবে। এরই মাঝে একটা সরকারি একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে সমস্ত সরকারি কর্মচারীদের ত্রিপুরার, ঠিক আছে। এই নোটিফিকেশনে বলেছে যে লাইকলি, এটা খুব প্রবল সম্ভাবনা যে এই যে বাজেট সেশনে আগের বারের মতোই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু একটা ঘোষণা দিতে পারেন 5 থেকে 6% মহার্ঘ ভাতার, ঠিক আছে। সেই বাজেট সেশন যেটা শুরু হচ্ছে 21শে মার্চ 2025 থেকে, সেখানে ঘোষণা হতে পারে, এই রকমই কিন্তু আর্টিকেলটাতে লিখেছে। আর এই সেম ইস্যুটা নিয়ে অন্যান্য লিডিং বেঙ্গলি নিউজ পেপারেও কিন্তু লিখেছিল আগে, সেটা আমরা কিন্তু বলেছি। প্রবল সম্ভাবনা আছে, সরকারের উপরে প্রচুর প্রেশার। আর যে 16th ফিনান্স কমিশন, ওনারা কিন্তু 31শে অক্টোবরের মধ্যে কিন্তু রিপোর্ট সাবমিট করে দেবেন। সেই রিকমেন্ডেশনগুলো অ্যাকসেপ্ট হতে হতে জানুয়ারি 2026। তার আগে ক্লিয়ার যদি করে দেওয়া হয় ম্যাক্সিমাম ডিয়ারনেস অ্যালাওয়েন্স, তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের আর কোনো আর্থিক বঞ্চনার কিন্তু শিকার হতে হবে না, ঠিক আছে। এরই মাঝে আপনারা দেখে রাখুন যে বিভিন্ন নিউজ পোর্টালে উঠে এসছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স লেটেস্ট নিউজ। Cabinet likely to discuss DA hike for central government employees in meeting on Wednesday. Big update, আজকে আছে একটা মিটিং, ইউনিয়ন ক্যাবিনেট মিটিং আছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 3 থেকে 4% ডিএনএস অ্যালাওয়েন্স দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত আজকে হতে পারে। দেখে রাখো, আরেকটা এইচআর কথা নামক যে পোর্টালে ওখানে উঠে এসছে, ইউনিয়ন ক্যাবিনেট টু হাইক ডিএ বাই 4% বিফোর হোলি। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আমরা জানাই অ্যাডভান্স কংগ্রাচুলেশনস। আবারও ডিএ দেবে, এই জায়গায় এখন ডিএ আছে 53%, ঠিক আছে। আরও 4% ডিএ দিলে হয়ে যাবে 57%। ত্রিপুরার সাথে ডিফারেন্স হয়ে যাবে 27%। এগুলো কবে পূরণ করা হবে, কবে কি হবে, আদৌ কি ডিফারেন্সটা কোনোদিন যাবে কিনা। আর সরকার কিন্তু এখনো মনে রাখবেন আপনারা, কমিটি কিন্তু ফর্ম করেনি, কমিটি বানানোর অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, কমিটিটা কিন্তু এখনো ফর্ম করেনি 8th পে কমিশনের, সেটাও ফর্ম হয়ে যাবে বাই এন্ড অফ দিস মান্থ। টার্মস অফ রেফারেন্স টিওআর, যেটার ভিত্তিতে 8th পে কমিশনের যে কমিটিটা ওনারা কাজ করেন, সেটাই কিন্তু এখনো ফাইনালাইজ হয়নি। কিছুদিন আগে এনসিজেসিএম এর
রিপ্রেজেন্টেটিভসদের সাথে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর মিটিং গেছিল, সেটাও কিন্তু আমরা আপনাদের বলেছি। আর জাস্ট লাস্ট ভিডিওতে যে 15টা ডিমান্ড রাখা হয়েছে স্টাফ সাইড অফ দ্য এনসিজেসিএম থেকে, কি কি ডিমান্ডস আর কি কি আসতে পারে, 8th পে কমিশনে কতটুকু থাকতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি, কি করে ফিটমেন্ট ফ্যাক্টর ডিসাইড করতে হয়। একটা লম্বা ভিডিও আমরা বানিয়ে একদম পুরো ক্যালকুলেশন করে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। যারা আপনারা আমাদেরকে রেগুলারলি ফলো করেন আপনারা কিন্তু জানেন, ঠিক আছে। মনে রাখবেন আপনারা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে শেষ ডিএ রিভাইজ করা হয়েছিল অক্টোবর 2024-এ। 3% দিয়ে 50 থেকে 53% করা হয়েছিল ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এখন ত্রিপুরাতেও লাস্ট দেওয়া হয়েছে অক্টোবর নভেম্বর 2024-এ, কারণ ওইদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে 53% হয়ে গেছিল, আসামেও দিয়ে দিয়েছিল 53, আসামেও 3% ঘোষণা করার পর 53 হয়ে গেছিল, প্রেসারে পড়ে গেছিল ত্রিপুরা গভর্নমেন্ট, ঠিক আছে। এইবার আবার আমরা বলে রাখছি, আবার আজকে বা এরই মধ্যে উইদিন 2-3 ডেজ আজকে হওয়ার সম্ভাবনা, যদি ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে যায় হোলির আগে, হোলি হচ্ছে 14th মার্চ, আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার সুখবর আসতে পারে। 3 থেকে 4%, এখানে 4%ই হতে পারে ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিক্লেয়ার করে দেবে কেন্দ্রীয় সরকার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। এখানে আবার একটা প্রেশার আসবে গভর্নমেন্টের উপরে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার উপরে, কারণ যখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিছু দেওয়া হয়, আসাম গভর্নমেন্ট বা নেইবারিং যেমন অরুণাচল প্রদেশ, ওনারাও কিন্তু সাথে সাথে উইদিন 15 ডেজ কিন্তু ডিক্লেয়ার করে দেন সেম অ্যামাউন্ট অফ ডিএ ফর দেয়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ। ত্রিপুরা সরকারি কর্মচারীরা সবসময় কিন্তু ডিফারেন্সটা কিন্তু অনেক লম্বা, 23%। আপনারা বুঝতে পারছেন, একজন গ্রুপ ডি ওনারাও কিন্তু 3-4 হাজার টাকা কম পাচ্ছে এই ডিফারেন্সটার জন্য। সো অন্য নর্থ ইস্ট স্টেটে যদি করতে পারে, ত্রিপুরায় কেন করবেন না? অবশ্যই আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু আসার পর অনেকটা ডিএ কিন্তু উনি ক্লিয়ার করেছেন। সো আরও আমরা আশা রাখছি যে সমস্ত সরকারি কর্মচারীদেরকে সুখবর দেবেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি যখন বাজেট সেশন চলাকালীন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনি যখন ওনার স্পিচ যখন রাখবেন, ঠিক আছে। এরই মধ্যে দুটো লেটেস্ট নিউজ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, লাস্ট মান্থের 13 তারিখ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কর্মরত 10 লাখ সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা কিন্তু ঘোষণা করেছিল। তাছাড়া মহারাষ্ট্রেও 12% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল এফেক্টিভ ফ্রম জুলাই 1, 2024, ওয়েস্ট বেঙ্গল আর মহারাষ্ট্র। তাছাড়া এরই মধ্যে আজকে বা কালকের মধ্যে 4% দিয়ে যদি ঘোষণা হয়ে যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, ডিফারেন্স আরও বেড়ে যাবে, যখন প্রেশার আসবে ত্রিপুরা গভর্নমেন্টের উপরে আরও ডিএ ডিক্লেয়ার করার জন্য। তার জন্য আমরা বলেছি প্রবল সম্ভাবনা আছে 5 থেকে 6% ডিএ দেওয়া হবে, এই রকম একটা ঘোষণা করতে পারে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ এই বাজেট সেশনে। সেটাই কিন্তু বলেছে এই আর্টিকেলে। কি লিখেছে আপনারা ভালো করে দেখে রাখুন। বাজেট সেশন অফ ত্রিপুরা অ্যাসেম্বলি টু কমেন্স অন March 21, নোটিফিকেশন ইস্যুড, নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে। 21শে মার্চই হচ্ছে ত্রিপুরার অ্যাসেম্বলির বাজেট সেশন, যেটা অনেক দিন কিন্তু হতে পারে, দ্য সেশন মাইট বি বিগার দেন দ্য লাস্ট উইন্টার সেশন, ঠিক আছে। আমরা এই জায়গাটা আর পড়লাম না। এখানে বলেছেন যে গভর্নরের স্পিচ দিয়ে আরম্ভ হবে, বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির যেই মিটিং হবে, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু 25-26-এর যে বিই বাজেট এস্টিমেট সেটা কিন্তু পেশ করা হবে, ঠিক আছে, অ্যালং উইথ সাপ্লিমেন্টারি বাজেট। তাছাড়া নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু আরই কিন্তু পেশ করা হয়, এটা বাজেট লাগে না, এটা ইন্টার ডিপার্টমেন্টাল প্রসেসিং হয়। আরই মানে রিভাইস এস্টিমেট, যা যা খরচ হলো, কোনো খাতায় কোনো লাগবে কিনা, কোনো এইচওএ হেড অফ অ্যাকাউন্টে কম পড়েছে কিনা, সবগুলো একবার রিভাইজ দেওয়া হয় হাফ ইয়ার গেলে, ঠিক আছে। যেমন হাফ ইয়ারলি এক্সাম হয় তেমনিভাবে হাফ ইয়ার ইভালুয়েশন হয়, তার ভিত্তিতে আরই কিন্তু ক্যালকুলেট করা হয়। এবার এই বছরের বি আর এই বছরের আরই এইগুলোকে দেখে সামনের বছরের 26-27-এর বাজেট অ্যালোকেশন কিন্তু ঠিক হয়, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখুন আপনারা, শুধু মেইন পয়েন্টসগুলো আমরা পড়ে রাখছি এখানে। দ্য বাজেট will be naturally presented by the finance minister Sri Pranajit Singh Rai and it is likely to include higher but necessary non-plan expenses like on salary and pension in anticipation of receipts from the 16th Finance Commission award. বিগ আপডেট আর্টিকেলে কিন্তু ডাইরেক্ট লিখে দিয়েছে। আর্টিকেলটা আপনারা ত্রিপুরা ইনফোর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন। আমরা আর্টিকেলের লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কি লিখেছে, এই বাজেটে
নন প্ল্যান এক্সপেন্সেস যেগুলোর মধ্যে আসে স্যালারি পেনশন, সেগুলোর জন্য আরো অনেক বেশি টাকা বরাদ্দ হতে পারে, সেটাই ঘোষণা করতে পারেন অনারেবল স্টেট ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়। ঠিক আছে, প্রবল সম্ভাবনা, আমরা কিন্তু আজকে থেকে 3-4 মাস আগের থেকে বলছি 5 to 6% একটা দেওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রেশার বাড়বে আফটার ফেব্রুয়ারি মার্চ। ঠিক আছে, দেখে রাখুন। সোর্সেস ইন ভেরিয়াস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সেড দ্যাট দে আর এক্সপেক্টিং সাফিসিয়েন্ট অ্যালোকেশন ফর স্যাংশন অফ এডিশনাল installments of DA in the budget for employees and pensioners. They attributed their optimism to the fact that unless the backlog of pending DA is cleared before October 31, the expenses likely to be incurred on this head will not be reimbursed by the 16th Finance Commission. সমস্ত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যারা আছেন ওনারা কিন্তু সেটাই এক্সপেক্ট করছেন যে এরই মধ্যে একটা ডিএনএস অ্যালাওয়েন্স ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করতে পারে। না হলে যদি অক্টোবর 31-এর মধ্যে পেন্ডিং ডিএটা 23%, যেটা 4% দিলে আরও হয়ে যাবে 27% ডিফারেন্স, সেটা যতটা বাড়বে, যতটা অক্টোবর 31-এর আগে ক্লিয়ার করা হবে না, ততটাই কিন্তু আর্থিক বঞ্চনার শিকার হতে পারেন। ঠিক আছে, আমরা আগেও দেখেছি এই বাজেট সেশনে ডিএ নিয়ে কোনো বড় একটা ঘোষণা কিন্তু হতে পারে, আমরা সমস্ত আপডেট দিয়ে যাব। ঠিক আছে, এই ডিএ সংক্রান্ত আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, আজকে আসছে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, হোলির আগে আসছে, যদি আজকে ফাইনালাইজ হয়ে যায় সেটা আমরা কালকে জানিয়ে দেব। তাছাড়া 21 তারিখ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন ত্রিপুরা, সেখানে ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য থাকতে পারে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটা খুশির খবর। ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকবো। অবশ্যই আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু সরকারি কর্মচারীদের আর্থিক দিকটা কিন্তু উনি দেখবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন সমস্ত কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এবার আমরা চলে যাই নেক্সট। এবার নেক্সট হচ্ছে 8th পে কমিশন, অষ্টম বেতন কমিশনের যে আপডেট সেটা কি আছে, সেটা হচ্ছে টার্মস অফ রেফারেন্স, মানে যে গাইডলাইন্স গুলো মেনটেন করে 8th পে কমিশনের কমিটিটা কাজ করে, সেটা অলরেডি আপনারা যারা রেগুলারলি ফলো করেন টিওআর কি আমরা কিন্তু বলে দিয়েছি, সেটা ফাইনালাইজ হবে বাই নেক্সট মান্থ। ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু 8th পে কমিশনের, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের যে কমিটিটা সেটা এই মাসের শেষে ওনারা ফর্ম করে নিতে পারেন। একজন চেয়ারম্যান, দুইজন মেম্বার্স থাকবেন, দে উইল বি এক্সপার্টস ইন ভেরিয়াস ফিল্ডস, বিশাল এক্সপিরিয়েন্স থাকবে ওনাদের। সো ওনাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এখনো কিন্তু কমিটিতে কারা থাকবেন ওটা কিন্তু ডিসাইড হয়নি। ঠিক আছে, কারণ টিওআর ফাইনালাইজ হয়নি। টিওআর ইজ বেসিক্যালি মানে গাইডলাইন্স, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আর্থিক অবস্থা, এটা এমপ্লয়িজদের সাইডের এটা ডিমান্ড, সবগুলোকে বিবেচনা করে টিওআরটাকে অ্যাজ মানে রুলস মেনে 8th পে কমিশনের কমিটিটা রিকমেন্ডেশন ওনাদের দেবেন। ঠিক আছে, তাছাড়া ইনফ্লেশন, মার্কেট প্রাইসের সবকিছু কিন্তু ওনারা দেখবেন। ঠিক আছে, বিরাট অঙ্কের স্যালারি বাড়তে পারে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 8th পে কমিশন ডিসাইড হলে। ঠিক আছে, সেটা আপনারা দেখে নেবেন। আমরা একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম 8th পে কমিশনের স্যালারি কি করে ক্যালকুলেট হয়, ভিডিও লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, একদম ফুললি ইনফরমেটিভ ভিডিও, তারপর আর কোনো ডাউট থাকবে না যে এত ফিটমেন্ট ফ্যাক্টর দেবে, কতটুকু দেওয়া সম্ভব, সবকিছু কিন্তু আমরা ওই ভিডিওতে বলে দিয়েছিলাম। ঠিক আছে, আর 8th পে কমিশনের রিকমেন্ডেশনে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের বেতন দেওয়া হবে ফ্রম 1 এপ্রিল 2026। ঠিক আছে, ইতিমধ্যেই জানিয়ে দিই 7th পে কমিশনের যে কমিটিটা ওনারা কিন্তু 97টা অ্যালাওয়েন্স অ্যাকসেপ্ট করেছিলেন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিতে। সো এইবারও কি এই সেম অ্যালাওয়েন্সগুলো কি 8th পে কমিশনের কমিটিটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা কিন্তু মানে কি বলা যায়, এটা কিন্তু একটা মানে এটা আশা করা যায়, অ্যাকসেপ্ট করবে কিনা সেটা কিন্তু এক্সপেক্ট করা যায়। ঠিক আছে, কেন, কারণ এই অ্যালাওয়েন্সগুলোর আরও অনেক অ্যালাওয়েন্সের ডিমান্ড ছিল ফ্রম এনসিজেসিএম স্টাফ সাইড, কিন্তু 97টা অ্যালাওয়েন্স কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছিল। এইবারও আশা করছি এই অ্যালাওয়েন্সগুলো অ্যাকসেপ্ট করবে, কিন্তু কিছু মডিফিকেশন নিয়ে, যেমন এমএসসিপি রুলস, মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম, সেখানে বলা হয়েছে যেমন 3বার দেওয়া হয় 10, 17 আর 25 বছর হলে একটা আপগ্রেড দেওয়া হয় মানে পে স্কেলে, সেটা 5বার যাতে করা হয়। দেখা যাক এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয় কিনা, যদি হয়ে যায় সেটা হবে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এই জায়গায় একটাই জিনিস হচ্ছে ত্রিপুরায় কবে 8th পে কমিশন ইমপ্লিমেন্ট হবে, ত্রিপুরায় দেখে রাখো, আপনারা দেখে রাখুন, ত্রিপুরা ইলেকশন আছে 2028-এ। ঠিক আছে, 2028-এর মেবি ফেব্রুয়ারি মার্চে ইলেকশন হতে পারে। ঠিক আছে, সো
মানে চাকরি বা সরকারি কর্মচারীদের খুশি করা, ওনাদের কিন্তু 2028-এর মধ্যেই কিন্তু করতে হবে, ম্যাক্সিমাম বাই ডিসেম্বর বা জানুয়ারি ফার্স্ট উইক। সো আমরা যেটা বলছি 2027-এ ত্রিপুরাতে ফর্ম হবে, 8th পে কমিশনের ঘোষণা করা হবে, ঠিক আছে? 2027-এর মধ্যে 8th পে কমিশন ঘোষণা করা হবে। সো দেখা যাক, আমরা সবাই কিন্তু অপেক্ষায় থাকবো যে কবে সমস্ত সরকারি কর্মচারীদের ত্রিপুরায় ফাইনালি দে উইল বি ফাইন্যান্সিয়ালি আপগ্রেডেড জাস্ট লাইক দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, ঠিক আছে? এবার 5 দিনের জন্য হতে পারে, সবাই বিএসসি মিটিং এর আউটকামের উপরে নজর থাকবে। 5 দিনের জন্য 21শে মার্চ থেকে সেশন হতে পারে ত্রিপুরা বাজেটে, যেখানে বিভিন্ন জিনিস নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, যেমন এসটিজিটি রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে এটা পেন্ডিং, প্রমোশনের কেস সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের, সেটাও পেন্ডিং, কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি প্রমোশনে। তাহলে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কেন রেগুলার মোডে প্রমোশন করাচ্ছে না, ওনারা কেন অ্যাডহক মোডে প্রমোশন করাচ্ছেন, সেটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ফিক্সড পে, বারবার ফিক্সড পে ঘোষণা করা হচ্ছে, বারবার যেখানে বলা হচ্ছে ফিক্সড পেটা তুলে দেওয়ার জন্য। ফিক্সড পে কিন্তু অনেকটা আর্থিক, কিন্তু ফিক্সড পের সময়কালে অনেকটা আর্থিক বঞ্চনার কিন্তু শিকার হতে হয় সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের। কোনো স্টেটে কিন্তু ফিক্সড পে নেই। সো ফিক্সড পে আমরা শুনছিলাম, তোমরা অনেকে আমাদেরকে বলেছিলে যে উঠে যাবে, আমরা বারবার বলেছিলাম ওঠার কোনো খবর নেই। উল্টো আমরা দেখছি নতুন পোস্ট যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে সবগুলো ফিক্সড পে, এমনকি জুনিয়র পিআই রিসেন্টলি যে বেরিয়েছে সেটাও ফিক্সড পে বেসিসে ওনারা অ্যাডটা কিন্তু বের করেছেন। অ্যাডহক প্রমোশন নিয়ে জিজ্ঞেস করা হতে পারে আবার কি করে প্রমোশন দেবে, কারণ পোস্ট খালি, প্রমোশনের জন্য এলিজিবল হয়ে বসে আছেন কর্মচারীরা, কিন্তু এই কেসের জন্য কিচ্ছু সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। অ্যাকচুয়ালি কেসের জন্য না, সেটা কেস কিন্তু কোনো স্টে অর্ডার নেই, ওনারা চাইলে কিন্তু হাইকোর্টের অর্ডার মেনে কিন্তু দিতে পারেন, যেটা ত্রিপুরা হাইকোর্ট একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছিল যে রোস্টার মেনে প্রমোশন করতে হবে, ঠিক আছে? সর্বশিক্ষা অভিযানের টিচারদের রেগুলারাইজ করা হচ্ছে না, সেটাও কিন্তু মানে একটা বিরাট ইস্যু, যেখানে ত্রিপুরা হাইকোর্টের অর্ডার মানা হচ্ছে না। ওনারা বলেছিলেন রেগুলার করতে, আসামে কিন্তু একসাথে সর্বশিক্ষা অভিযানের টিচারদের কিন্তু রেগুলার করে দেওয়া হয়েছিল। পার্শ্ববর্তী স্টেটে হলে ত্রিপুরায় কেন হবে না? পেন্ডিং মহার্ঘ ভাতা নিয়ে, মানে যেগুলো বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটা নিয়ে কোশ্চেন হতে পারে। ওল্ড পেনশন স্কিম থেকে মানে যারা, মানে অ্যাকচুয়ালি যারা নিউ পেনশন স্কিম বা এনপিএস এ আছে, ন্যাশনাল পেনশন সিস্টেম যেটা আছে, সেটার থেকে ওল্ড পেনশন স্কিম বা ইউনিফাইড পেনশন স্কিমে কবে শিফট করানো হবে সেটা নিয়েও কিন্তু সরকারের কি প্ল্যান আছে সেটাও জানতে চাইবেন বিরোধী, যারা কোশ্চেন করবেন ওনারা। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট যদি 21 তারিখের আগে না দেয়, অনেক কোশ্চেন এটা নিয়ে উঠবে। জেল পুলিশ পেন্ডিং 249 জন, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের কোনো আপডেট নেই, আর অন্যান্য যেই ঝুলে থাকা রিক্রুটমেন্ট প্রসেসেস গুলো আছে অনেক দিন, যেগুলো টাইম লাগছে, সেগুলো নিয়ে প্রশ্ন কিন্তু করা হতে পারে। ক্যাবিনেটে ঘোষণা হচ্ছে, পরে কিন্তু বেরোচ্ছে না, সেটা নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন উঠবে। আমরা এই বিধানসভার যা যা ক্লিপিংস সমস্ত সরকারি কর্মচারী বা চাকরি প্রত্যাশীদের জন্য দরকার, সবকিছু আমরা টাইম টু টাইম শেয়ার করব। তোমরা কিন্তু বা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না, ঠিক আছে? এটা আরেকটা খবর হচ্ছে, আরেকবার অ্যাডহক প্রমোশন কিন্তু দেওয়া হতে পারে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের। কিন্তু অ্যাডহক দিলে এজি অফিস কিন্তু না করে দিচ্ছে ডাইরেক্টলি ত্রিপুরা গভর্নমেন্টকে যে অ্যাডহক পোস্টের বেসিসে 50% অ্যাডহক পোস্টের কিন্তু পেনশন দেওয়া যাবে না। তো বারবার যদি অ্যাডহক দেয়, এমন হয়ে যাবে কেস নিয়ে সরকার যদি কোনো সিদ্ধান্ত না নেয়, একজন এলডিসি যিনি আছেন লোয়ার ডিভিশন ক্লার্ক বা একজন গ্রুপ ডি, উনি যদি হয়ে যান কোনোদিন ইউডিসি, উনি পেনশনে গেলে কি এই গ্রুপ ডি ইয়ে পাবেন, উনি 50% পেনশন পাবেন? এটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে। অলরেডি কিন্তু অ্যাডহক প্রমোশন নিয়ে কিন্তু অনেক কিন্তু ইস্যু চলছে ত্রিপুরায়, ঠিক আছে? সো আশা করি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? 5 থেকে 6% দিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য খুব তাড়াতাড়ি একটা ঘোষণা হতে পারে। আমাদের সবার চোখ থাকবে সেই বাজেট সেশনে, যেটা শুরু হচ্ছে ফ্রম 21 মার্চ, ঠিক আছে? তাছাড়া ত্রিপুরায় আপনারা দেখে রাখুন, ত্রিপুরার যে বিভিন্ন লেটেস্ট নিউজ পেপার আর্টিকেলে উঠে এসেছিল, এখানে দুটো জিনিস আমাদের নজরে পড়েছে। প্রথম হচ্ছে, আবারও আমরা কিছুদিন আগে শেয়ার করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর ত্রিপুরা হাইকোর্টে কেস হয়েছে পরেই ত্রিপুরা এডুকেশন, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু সাথে সাথে প্রমোশন করে দিয়েছিল কোর্টের ধাক্কায়, ঠিক আছে? তেমনি ভাবে আবারও জাস্ট গতকালকের প্রতিবাদী কলাম নিউজ পেপারে উঠে এসছে, আদালতের হস্তক্ষেপে বীরচন্দ্রের প্রমোশন, আরেকজনের প্রমোশন হয়েছে ত্রিপুরায় আদালত হস্তক্ষেপ করাতে। কি লিখেছে দেখে রাখুন, নিজের ন্যায্য প্রমোশন পাওয়ার জন্য এখনো আইনের দ্বারস্থ হতে হয়। ডাবল ইঞ্জিনের আমলে সুশাসনের অনেক বিচিত্র দৃষ্টান্ত আমরা ইতিমধ্যেই চোখে দেখেছি। একে অন্যের চেয়ে অনেক
একে অন্যের চেয়ে অনেক আলাদা, তবে বৈচিত্র্যে ভরপুর। এরকমই একটি বৈচিত্র্যপূর্ণ দৃষ্টান্ত সম্প্রতি সামনে এসছে। নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই। সরকারি চাকুরিতে নিয়ম অনুযায়ী প্রমোশন হবে, এটাই সরকারি রীতি। কিন্তু এক শ্রেণীর ধান্দাবাজের কারণে যখন কারণ ন্যায্য প্রমোশন আটকে যায়, তখন বুঝতে হবে যে সুশাসনের কোন পর্যায়ে পৌঁছে আমরা কোন পর্যায়ে আছি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ধান্দাবাজরা নিজেদের শাসক অনুগত হিসেবে দাবি করে, তবে এই দাবির বাস্তব ভিত্তি কতটা তা নিয়ে আশঙ্কা আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কোনো ভিউজ না, এটা প্রতিবাদী কলাম নিউজ পেপারের গতকালকে বলতে 3 তারিখের 3 মার্চের পেপারে ভেতরের দিকের পেজে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর উল্লেখযোগ্য বিষয় হলো, আচ্ছা এই জায়গাটা আমরা পড়েছি, তবে এই দাবির বাস্তব ভিত্তি কতটা তা নিয়ে আশঙ্কা আছে, কারণ তাদের এসব কার্যকলাপ আসলে সরকারের সামনে বিপদ ডেকে আনে। তারপরও তাদের বিরতি নেই। প্রতিটি সরকারি দপ্তরই এখন এই ধরনের ধান্দাবাজদের কারণে কর্মসংস্কৃতিহীন দপ্তরে পরিণত হয়েছেন। এদেরই কারণে প্রমোশন বঞ্চিত আধিকারিককে আদালতের দ্বারস্থ হতে হয়। পশ্চিম জেলা ডায়েট ডিআইইটি, ঠিক আছে, ডায়েটের অধ্যক্ষ বীরচন্দ্র দেববর্মা, দীর্ঘদিন ধরে তার প্রমোশন হয়নি। বারবার দপ্তরে ধর্ণা দিয়েও নিজের ন্যায্য প্রমোশন থেকে বঞ্চিত হন তিনি। অভিযোগ, শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা এবং এক উপ অধিকর্তার ধান্দাবাজির কারণে তার প্রমোশন আটকে যায়। শেষ পর্যন্ত বঞ্চিত বীরচন্দ্র দেববর্মা আদালতের শরণাপন্ন হন। গত 12ই ফেব্রুয়ারি এক আদেশ মূলে আদালত নির্দেশ দেয় যাতে 21 দিনের মধ্যে বীরচন্দ্র দেববর্মাকে অতিরিক্ত অধিকর্তা হিসেবে প্রমোশন দেওয়া হয়। গত 8 বছর ধরে শিক্ষা দপ্তরে অতিরিক্ত অধিকর্তার পদ খালি ছিল। 8 বছর আগে দিলীপ দেববর্মা এই পদ থেকে অবসরে যাওয়ার পর আর পূরণ হয়নি। তারপরও বীরচন্দ্রকে আটকে দেওয়ার জন্য একটা মহল সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন শাখাগুলি যেই প্রক্রিয়া চলছে সেটা যে আরো ভয়াবহ পর্যায়ে ডেকে আনবে তা নিয়ে নিশ্চিত দপ্তরের কর্মীরা। যোগ্যদের বঞ্চিত করে শুধুমাত্র রাজনৈতিক রং দেখে অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। ডায়েট হলো শিক্ষাগত গবেষণা এবং শিক্ষাগত প্রশিক্ষণের মূল কেন্দ্র। এই ডায়েটে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ হিসেবে কাজ করছেন বীরচন্দ্র দেববর্মা। স্বভাবতই অতিরিক্ত অধিকর্তা হিসেবে তার পোস্টিং হওয়ার কথা এসসিইআরটি, ঠিক আছে, এসসিইআরটি হচ্ছে মোস্ট প্রবাবলি জিবি বাজারের দিকে, ঠিক আছে, জিবির থেকে যেই অভয়নগরের যে রাস্তাটা চলে যায় সেই জায়গাটাতে, ঠিক আছে, ইফ আই এম নট রং। আচ্ছা যাই হোক, যাদের কাজ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং শিক্ষা সম্পর্কিত গবেষণা কার্য পরিচালনা করা। এটি হলো শিক্ষা দপ্তরের একটি একাডেমিক বিভাগ যার রয়েছে স্বতন্ত্র ডিরেক্টরেট। স্বাভাবিকভাবে অধিকর্তা হিসেবে যাকে নিয়োগ করা হবে তাকে শিক্ষাবিদ এবং একাডেমিক ব্যক্তিত্ব হতে হবে, কিন্তু বর্তমান এসসিআরটিতে এরকম ব্যক্তি নেই। আছেন একজন টিসিএস অফিসার। সেই জায়গায় অতিরিক্ত অধিকর্তা বীরচন্দ্র দেববর্মার এসসিআরটিতে পোস্টিং হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া, সেটাই হওয়া উচিত, কিন্তু আদৌ হবে এমন নিশ্চয়তা নেই। এর আগে এখানে অধিকর্তা হিসেবে কাজ করেছেন অধ্যাপক মজুমদার এবং অধ্যাপক সেনগুপ্ত, কিন্তু ধান্দাবাজ লোকের ব্যক্তিগত হিসাব নিকাশ বাধা সৃষ্টি করেন অধ্যাপক সেনগুপ্ত, ফলে তাকে সরে যেতে হয়েছে। আদালতের আদেশে বীরচন্দ্র দেববর্মাকে অতিরিক্ত অধিকর্তা হিসেবে প্রমোশন দিতেই হবে। যতদূর খবর এসসিআরটিতে তার পোস্টিং হওয়ার সম্ভাবনা, এই সম্ভাবনার আজ পেয়ে ওই ধান্দাবাজরা ফের ময়দানে নেমেছে বলে খবর। কারণ বীরচন্দ্র দেববর্মা যদি এসসিআরটিতে আসেন তবে সমস্ত দুর্নীতি এবং অনিয়ম প্রকাশ্যে চলে আসবে। এখানে বলা হয়েছে আরেকজন সরকারি কর্মচারী কিন্তু পেয়ে যাবেন প্রমোশন, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে উনাকে প্রমোশন দেওয়ার আগে উনার যেতে হয়েছে হাইকোর্টে। ঠিক দুদিন আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরে যেতে যেমন কেস করতে হয়েছিল, সেম কিন্তু আরেকটা দৃষ্টান্তমূলক ঘটনা আমরা দেখলাম এখানে। ঠিক আছে, মানে প্রতিবাদী কলামের এই নিউজ পেপার আর্টিকেল আমরা পড়লাম। ঠিক আছে, আপনারা এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন। আর্টিকেলটা আপনারা পেয়ে যাবেন কোথায়? প্রতিবাদী কলামের 3 তারিখের, আজকে হচ্ছে 5 তারিখের, 3 তারিখের পেপারের ভেতরের দিকের পেজে আপনারা পেয়ে যাবেন। ভেরি রেপুটেড নিউজ পেপার, সো আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, বাকিগুলো আমরা পড়লাম না। তেমনি ভাবে বিভিন্ন আর্টিকেল যেগুলো উঠে আসছে, অনিয়মিতদের আন্দোলনের প্রস্তুতি, জিপিএটির বকেয়া ডিআর দাবি। ঠিক আছে, ডিআর মানে ডিআরএস রিলিফ, ডিএ হচ্ছে ডিআরএস অ্যালাওয়েন্স। ডিআরএস রিলিফ দেওয়া হয় পেনশনারদের, ডিআরএস অ্যালাওয়েন্স দেওয়া হয় গভর্নমেন্ট এমপ্লয়িজদের। ঠিক আছে, তেমনি ভাবে আরো যেমন আর্টিকেল উঠে এসছে, যেমন দৈনিক সংবাদে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতির খেলাপ। 3 তারিখের দৈনিক সংবাদের আর্টিকেলে 3 মার্চ 7 বছরে একজন অনিয়মিত কর্মচারীও নিয়মিত হয়নি, ক্ষোভ ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি খেলাপ। এইরকম কিন্তু বিভিন্ন আর্টিকেল কিন্তু উঠে আসছে। ঠিক আছে, কি লিখেছে? রাজ্যের স্থির বেতনে নিয়োজিত সরকারি কর্মচারীদের নিয়মিতকরণ অধরা।
যদিও গত 27 ডিসেম্বর এক নির্দেশে রাজ্যের বিভিন্ন দপ্তরে স্থির বেতনে সরকারি কর্মচারীদের পে স্কেল প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তবে এখন পর্যন্ত একজনও স্থির বেতনের কর্মীদের নিয়মিত করার কোনো খবর নেই। উল্টো আর্থিক সংকটের অজুহাতে স্থির বেতনের কর্মচারীদের নিয়মিত করার পরিবর্তে অ্যাডহক পদ্ধতিতে শুধুমাত্র আর্থিক সুযোগ সুবিধা প্রদানের দিকে যাচ্ছে রাজ্য প্রশাসন। আর খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের ক্ষোভ চরমে উঠেছে। অভিযোগ, গত 7 বছরে রাজ্যের একজনও শিক্ষক কর্মচারীদের নিয়মিত করা হয়নি, তবে প্রতিশ্রুতি ছিল চাকরির প্রথম দিন থেকেই রেগুলার পে স্কেল সহ কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদান করা হবে, যা বর্তমানে হাসির খোরাকে পরিণত হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, 27 ডিসেম্বর রাজ্য সরকারের নির্দেশিকা প্রকাশিত হলে শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের তরফে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীদেরও তথ্য সংগ্রহ হয়। এরপর সব গায়েব, মানে ফিক্সড পে সিস্টেম, যেটা লাইফে একবার করতে হবে, লাইফে একবারই 5 বছরের জন্য ফিক্সড পেতে করতে হবে। যদি অন্য ফিক্সড পের পোস্টেও যায়, কেউ পরীক্ষা দিয়ে পায়, তাহলে কিন্তু আগের মানে ডিউরেশনটা কিন্তু কাউন্ট করা হবে, সেটা নিয়ে বলা হচ্ছে। এরপর সব গায়েব। উল্টো 7 বছর যাবৎ ফিক্সড পে স্কেলে চাকরির পরও তাদের নিয়মিত বেতন ভাতা নেই। অবাক করার বিষয় হলো, শিক্ষা দপ্তরের কর্মীদের তথ্য সংগ্রহ হলেও রাজ্য সরকারের বাকি দপ্তরের কর্মচারীদের এখন পর্যন্ত তথ্য সংগ্রহ হয়নি। তবে সহজেই অনুমেয় নিয়মিত ক্রম প্রদানের নামে কি হতে যাচ্ছে জানা গেছে। স্থির বেতনের শিক্ষক কর্মচারীদের অ্যাডহক পদ্ধতিতে আর্থিক সুবিধা প্রদানের তোড়জোড় শুরু হয়েছে। আর্থিক সুবিধা নিতে গেলেও কর্মচারীদের সংশ্লিষ্ট দপ্তরে আয়োজিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় যারা পাশ করবেন শুধুমাত্র তাদেরই আর্থিক সুবিধা প্রদান করা হবে। যদিও এতকাল নিয়ম ছিল একজন কর্মচারী 5 বছর স্থির বেতনে চাকরি করবেন, 5 বছর পর সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা সহ চাকরির শেষে পেনশনের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে। এর জন্য কর্মচারীদের কোনো পরীক্ষায় অংশ নিতে হতো না। এই নিয়ম বাতিল করে এখন স্থির বেতনের কর্মচারীদের জন্য নতুন নিয়ম আনা হচ্ছে। শুধু তাই নয়, 10 বছর অনিয়মিত পদে চাকরির পর নিয়মিত বেতন ভাতা এবং পেনশনের সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত বাতিল হয়ে গিয়েছে রাজ্যে। জানা গেছে, নতুন নিয়ম কার্যকর হলে ফিক্সড পে শিক্ষক কর্মচারীরা 5 বছর বাদে নিয়মিতকরণ থেকে বঞ্চিত হবেন, তবে তাদের অ্যাডহক পদ্ধতিতে সব আর্থিক সুবিধা প্রদান হবে। প্রয়োজনে বেতনও কেন্দ্রীয় হারে প্রদান হবে, তবে তাদের কপালে অ্যাডহক কর্মচারীর সুযোগ সুবিধা জুটবে। এক্ষেত্রে কর্মচারীদের বেতন ভাতা বেশি মিললেও অবসরের সুযোগ সুবিধা এবং পেনশন থেকে বঞ্চিত হবেন তারা। এমনকি আর্থিক সুবিধা আদায়ের জন্য একটি সিলেকশন টেস্টে অংশ নিতে হবে। তবে এক্ষেত্রে অ্যাডহক পদ্ধতিতে আর্থিক সুবিধা মিললেও সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের কাজের অগ্রগতির উপর নির্ভর করবে তারা 60 বছর পর্যন্ত চাকরির সুযোগ পাবেন কিনা। এক কথায়, তারা অ্যাডহক পদ্ধতিতে নিয়মিত বেতনক্রম পেলেও নিয়মিত পদ তাদের থাকছে না। উল্লেখ্য, 2007 সালের সরকারি নীতিমালা অনুযায়ী রাজ্যে 5 বছর স্থির বেতনে চাকরি করলে শিক্ষক কর্মচারীরা নিয়মিত হন। এটাই ছিল প্রথা, তবে এখন এই নিয়ম বদলের সিদ্ধান্ত হয়েছে। এতে 5 বছর টানা চাকরি করার পর সরকারি কর্মচারীদের শুধুমাত্র স্কেল রেগুলার করা হবে, তবে এক্ষেত্রে স্থায়ীকরণ গায়েব থাকবে। 2007 নিয়ম অনুযায়ী 5 বছর টানা চাকরি করলে পদ ও স্কেল দুটোই স্থায়ী হবে। এখন নতুন নিয়ম কার্যকর হলে কর্মচারীদের স্কেল রেগুলার করার কথা নিয়োগ পরীক্ষার মাধ্যমে বলা হলেও পোস্ট রেগুলার হচ্ছে না। এর ফলে এই কর্মচারীরা নিয়মিত পদের বদলে অ্যাডহক কর্মচারীর মতো সুবিধা পাবেন। বেতন বেশি পেলেও অবসরের সময় তাদের পদ যেহেতু পার্মানেন্ট নয়, তারা নয়া পেনশন নীতির কোনো সুযোগ সুবিধা পাবেন না। রাজ্যে এখন পুরনো পেনশন নীতিও বাতিল হয়ে গেছে 2018 থেকে। ঠিক আছে, নয়া এই সিদ্ধান্ত কার্যকর কবে নাগাদ হবে? এর দৌলতে গত 27 ডিসেম্বর স্থির বেতনের শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত থমকে গিয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য দপ্তরের কর্মচারীরা অভিযোগ করে জানান, ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল রাজ্যের সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। শুধু তাই নয়, টেট 1, টেট, এসটিজিটি, এসটিপিজিটি শিক্ষক শিক্ষিকাদের চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল প্রদান করা হবে। কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদানেরও প্রতিশ্রুতি ছিল, যা গত 7 বছরেও কার্যকর হয়নি। উল্টো এখন 7 বছর স্থির বেতনে চাকরির পর রাজ্য সরকার বলছে শুধুমাত্র অ্যাডহক পদ্ধতিতে নাকি আর্থিক সুবিধা প্রদান করা হবে। ঠিক আছে, বিভিন্ন ইস্যুজ আছে অনিয়মিত কর্মচারীদের, প্লাস ফিক্সড পে কর্মচারীদের, প্লাস ডিএনএস অ্যালাউন্স নিয়ে, প্লাস প্রমোশন নিয়ে। আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর্টিকেলে কি লেখা, আমরা এক্সপ্লেন করলাম না। ঠিক আছে, অনেক বড় আর্টিকেল। সো কি কি ইস্যুস চলছে ত্রিপুরায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা কিন্তু ক্ষোভ আছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের মনে, প্লাস সরকারি কর্মচারীদের মনে। ঠিক আছে, কারণ এখানে ডিএনএস অ্যালাউন্স 23% সেটা মেটানো হচ্ছে না। যদি 31 অক্টোবরের মধ্যে মেটানো না হয় আর্থিক বঞ্চনার শিকার হতে হবে, সেটা কিন্তু এই আর্টিকেলে বলেছে। ত্রিপুরা ইনফোর আর্টিকেলে, যেটা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা পড়ে নিতে পারেন। তাছাড়া
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আজকে মহার্ঘ ভাতা ঘোষণা করে দেওয়া হবে ওনাদের জন্য, তারপর ডিফারেন্স বেড়ে যাবে। তো কথা হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের কবে কবে এই সবগুলো ইস্যুস ক্লিয়ার করা হবে। সো আশা করছি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের খুশি করা। ঠিক আছে, আমরা সবাই অপেক্ষা থাকবো সেই বাজেট সেশন যেটা শুরু হচ্ছে ফ্রম 21 মার্চ 2025। অনেক চমক থাকতে পারে সেই বাজেট সেশনে সমস্ত বেকারদের জন্য প্লাস শিক্ষক কর্মচারীদের জন্য ত্রিপুরায়। আমাদের চোখ থাকবে, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করবেন। 21 তারিখ থেকে আমরা সবগুলো ক্লিপিং শেয়ার করব যেগুলো আপনাদের জন্য বা চাকুরি প্রত্যাশীদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবার ত্রিপুরা সরকারি কর্মচারীদের সেই বাজেট সেশনে যেটা 21 তারিখ থেকে শুরু হচ্ছে সেটার মধ্যে বেশ কিছু ভালো অ্যানাউন্সমেন্ট এনে ওনারা কিন্তু খুশি করবেন। ঠিক আছে, তারপর এইবার হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য যা যা আমরা আপডেটস দিলাম সবগুলো আমরা এই ভিডিওতে বলে দিলাম। আপনারা প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা সব জায়গায় আপনারা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি ত্রিপুরার চাকুরি প্রত্যাশীদের জন্য নতুন 5টি চাকরির আপডেট নিয়ে। একটা ভিডিওতেই বলছি কারণ আমাদের একটু টাইম শর্টেজ। ঠিক আছে, প্রথম চাকরির আপডেট চলে এসছে নাম্বার 1 ফ্রম ইফকো। ইফকো হচ্ছে বেসিক্যালি একটা কোঅপারেটিভ সোসাইটি, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। ওনারা এগ্রিকালচার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট করছেন জাস্ট লাইক কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, ওনারা এগ্রিকালচার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট করছে। এখানে স্টাইফেন দেওয়া হবে 33,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, দেখে রাখো তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফর এগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি 2025। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিভিজুয়ালস ফর দ্য পোস্ট অফ এগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি ফর ইস এক্সিস্টিং এস্টাবলিশমেন্টস জয়েন্ট ভেঞ্চার্স এন্ড ফিউচার প্রজেক্টস এনিওয়্যার ইন ইন্ডিয়া অর অ্যাব্রড। ঠিক আছে, এখানে মনে রাখবে 1 বছরের ট্রেনিং হবে, স্টাইফেন্ড দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, তাছাড়া সার্টিফিকেটও দেওয়া হবে। যারা তোমরা সাকসেসফুলি ট্রেনিংটা কমপ্লিট করবে তোমাদের রেগুলার পে স্কেলে অ্যাবজর্ব করে নেওয়া হবে। এখানে অনলাইন টেস্ট 1 হবে যেটা তোমরা নিজেদের ঘরে থেকেই দেবে, ঘরে বসে যদি কম্পিউটার থাকে অ্যালং উইথ এন ইন্টারনেট কানেকশন দিতে পারবে। অনলাইন টেস্ট 2 হবে, তোমাদের গুয়াহাটি গিয়ে দিতে হবে। তাছাড়া তারপর ইন্টারভিউ হয়ে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 15 মার্চ 2025। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে বিএসসি ইন এগ্রিকালচার। ঠিক আছে, উইথ মিনিমাম 60% মার্কস ফর জেনারেল ওবিসি ক্যান্ডিডেটস আর 55% মার্কস ফর এসটি এসসি ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। যারা তোমরা 2022 বা তারপরে বিএসসি এগ্রিকালচার পাস করেছো তোমরাই কিন্তু এলিজিবল হবে এটাতে অ্যাপ্লাই করার। ভালো সুযোগ তোমাদের নিজেদের ব্রাঞ্চে যাওয়ার, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। পোস্টিং কিন্তু ইফকোর বিভিন্ন ইন্ডিয়ার ব্রাঞ্চেসে কিন্তু হতে পারে। ঠিক আছে, 30 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট আর 35 ইয়ার্স ফর এসটি এসসি আর ওবিসিদের জন্য 33 ইয়ার্স ফর নন ক্রিমি লেয়ার ওবিসি ক্যান্ডিডেটস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু, বয়সের ক্রাইটেরিয়া, এজ, সিলেকশন প্রসেস, লাস্ট ডেট সবকিছু বলে দিলাম। বাকিটা তোমরা ইন ডিটেলস দেখে নাও। এটার জব ডেসক্রিপশনের লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাদের যেটা দরকার তোমরা দেখে নাও। ঠিক আছে, নেক্সট ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ নতুন চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, নাম্বার 2 বেরিয়ে গেছে ফ্রম ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে। ওনারা কনস্টেবল জেনারেল ডিউটি রিক্রুটমেন্ট করছেন স্পোর্টস কোটার মাধ্যমে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল এন্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স possessing educational qualification and age as prescribed below for filling up following vacancies to the post of constable general duty under sports quota in group C on temporary basis likely to be permanent in ITBPF against sports quota। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে গতকালকে থেকে, মানে 4 মার্চ 2025 থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 2 এপ্রিল 2025। ঠিক আছে, বিভিন্ন যে খেলা আছে যেমন অ্যাথলেটিক্সে আছে 25 পোস্ট, সুইমিং আছে 7টা পোস্ট, শুটিং এ আছে 7টা, বক্সিং এ 5টা, ওয়েট লিফটিং এ 7টা, টেকওয়ান্ডোতে আছে 5টা, আর্চারিতে আছে 6টা ইত্যাদি বিভিন্ন জিমন্যাস্টিক, কবাডি, হকি, ফুটবল, ক্রিকেট, প্রচুর গেমস আছে। এগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পড়ে নিতে পারবে। অবশ্যই এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে। এখানে পুরুষদের জন্য হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, মহিলাদের জন্য হাইট লাগবে 152.5 সেন্টিমিটার, চেস্ট মেজারমেন্ট অনলি ফর মেল লাগবে 77 সেন্টিমিটার, বয়স হতে হবে 18 থেকে 23 বছর, আর এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে। তাছাড়া এই স্পোর্টসে পার্টিসিপেশনের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এখানে কি কি হবে দেখে রাখো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিটেইল মেডিকেল এক্সামিনেশন কিন্তু তোমাদের
অংশগ্রহণ করতে হবে এই প্রসেসগুলোতে। বাকি ডিটেলস তোমরা দেখে নাও, আমাদের দায়িত্ব তোমাদের ইনফরমেশন দিয়ে দেওয়া। বর্তমানে এটার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 133টা পোস্টে কনস্টেবল স্পোর্টস কোটা দিয়ে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে রিক্রুটমেন্ট করছে। অনলাইন আবেদন চলছে, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আর একটা সুন্দর নোটিফিকেশন চলে এসেছে ফ্রম সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে কনস্টেবল বা ট্রেডসম্যান রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে এসেছে। সেটা কিছুদিন আগে আমরা বলেছিলাম, এটার অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। টোটাল পোস্ট হচ্ছে 1161টা। এখানে মাধ্যমিক পাস করা হচ্ছে, বেসিক কোয়ালিফিকেশন প্লাস স্পেসিফিক স্কিলস লাগবে। আইটিআই পাসদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। আর 5 ইয়ার্স বা 3 ইয়ার্স করে এজ রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। দেখতে পারো এখানে কনস্টেবল কুক টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 493, কবলার আছে 9টা পোস্ট, টেইলার আছে 23টা পোস্ট, বারবার আছে 199টা পোস্ট, ওয়াশারম্যান আছে 262টা পোস্ট, সুইপার আছে 152টা পোস্ট, পেইন্টার আছে 2টো পোস্ট, কার্পেন্টার আছে 9টা পোস্ট, ইলেকট্রিশিয়ান আছে 4টে পোস্ট, মালি আছে 4টে পোস্ট, ওয়েল্ডার আছে 1টা পোস্ট, চার্জ মেকানিক আছে 1টা পোস্ট, মাল্টিপারপাস অ্যাটেন্ডেন্ট আছে 2টো পোস্ট। টোটাল 1161 পোস্ট। ভালো সুযোগ ত্রিপুরার সকল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এটার কিন্তু আজকে থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 3 এপ্রিল 2025 টু অ্যাপ্লাই। আজকে থেকে এটা তোমরা অনলাইন আবেদন জমা করতে পারবে। দেখে রাখো কি লিখেছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল male and female Indian citizens for filling up the temporary posts of constable or tradesman in Central Industrial Security Force in the pay level 3 plus usual allowances as admissible to the central government employees from time to time. রেগুলার পদে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তোমাদের হওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে। ঠিক আছে, তারপর ডিপার্টমেন্টালের পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু উপরে উঠতে পারবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা ফর ইউআর ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেটস। বাকিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটার মধ্যে প্রসেস কি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, রিটেন এক্সাম আর মেডিকেল এক্সাম। ঠিক আছে, এটার নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদের যেটা দরকার তোমরা নিয়ে নাও। ও আবেদন কিন্তু এখন থেকে করতে পারবে ঘরে বসে। পুরো ডিটেলস বাকি যা যা আমরা মিস করেছি সবগুলো ডিটেলস তোমরা ডাউনলোড করে কাইন্ডলি একটু পড়ে নাও। ভিডিওটা সবার সাথে শেয়ার করো, সবাই যাতে চাকরিগুলো বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব দুটো প্রাইভেট চাকরি যেগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে ত্রিপুরায়। প্রথম হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স থেকে ওনারা সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করছেন। এখানে আগরতলার জন্য 2-3টে পোস্ট থাকতে পারে। 1 থেকে 6 বছরের সেলসের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 2.75 to 3.5 lakhs পার অ্যানাম। ঠিক আছে, টোটাল হচ্ছে 10টা ওপেনিং ফর আগরতলা, নিউ টাউন, সল্ট লেক, কুমারাখালী আর আইজলের জন্য। অবশ্যই 2 থেকে 3টে পোস্ট থাকবে ফর আগরতলা। ঠিক আছে, পোস্টটার নাম হচ্ছে সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট অ্যালং উইথ সেলস এক্সপিরিয়েন্স। 1 বছর থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম আপ টু 6 ইয়ার্স পর্যন্ত থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে ইন্স্যুরেন্স, ফুল টাইম চাকরি। এটা এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই হবে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, আরেকটা চাকরির নোটিফিকেশন চলে এসেছে ফ্রম বাজাজ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ লিমিটেড। এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়নি, অলরেডি 16 জন কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছে। 5 দিন আগে চাকরিটা পোস্ট করা হয়েছে। এখানে সেন্টার ম্যানেজার মাইক্রো ফিনান্স পোস্টে ত্রিপুরার মনু ব্রাঞ্চের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন। 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যালং উইথ ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স অফ 1 to 2 ইয়ার্স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মাইক্রো ফাইন্যান্স রিলেটেড এক্সপিরিয়েন্স হলে অবশ্যই ভালো। তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করে দাও। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে এই সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, ডিএ সংক্রান্ত আপডেট, 8th পে কমিশন সংক্রান্ত আপডেট প্লাস নতুন চাকরির আপডেট সবকিছু যাতে ওভারঅল এই ভিডিও থেকে যাতে আপডেটগুলো পেয়ে যায়। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা সবাইকে এই মানে আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, আর সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ত্রিপুরা সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য নোটস পেতে এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আপডেট সবার প্রথমে এই চ্যানেলে জেনুইন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।